এবার সকলে মিলে প্ল্যান করে প্রমিতা এবং নবারুণকে করে দিল এক। অন্যদিকে বিপদের মুখে পড়ল সত্যজিৎ। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অদিতি রাঙাকে বলে, রাঙা কি হয়েছে, কোনো বিপদ হবে না তো? রাঙা তখন বলে, ছোড়দি ভাই তুই শুধু শুধু চিন্তা করছিস। আসলে সত্যজিৎ স্যার বলছিল আর কি, আজকে রাতে এই বাড়িতে আসতে পারবে না, তার অনেক ডিউটি পড়েছে তো। আর পুলিশ অফিসার কেউ তো নেই, ও একাই রয়েছে, আর ওকে তো একাই সামলাতে হবে। যেহেতু পুলিশ হতে হয়েছে, মানুষের সেবা করা তো একমাত্র দায়িত্ব। তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না। কিন্তু অদিতি কোনোভাবে রাঙার কথা বিশ্বাস করতে রাজি নয়। রাঙাকে তখন বারবার বলে, আমার কেন জানি তবু মনটা ছটফট করছে। ও যখন বাড়ির বাইরে বের হয় আমি সারাক্ষণ চিন্তার মধ্যে থাকি, কখন না কখন কি বিপদ আসে। রাঙা তখন অদিতিকে বোঝানোর চেষ্টা করে, ছোড়দি ভাই এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? তুই তো পুলিশকে বিয়ে করেছিস, তার মানে কি? তার মানে তোকে কিন্তু এসব নিয়ে ভাবলে একদম চলবে না। সত্যজিৎ স্যার কিন্তু খুব ভালো একজন পুলিশ, সুদর্শন, সব কিছু দেখে পারফেক্ট মহাপুরুষ। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে আবার একলব্য। একলব্য এসে বলে, আমি কি তাহলে, আমি কি মহাপুরুষ নই? আমিও তো একজন সৎসাহসী মানুষ, তা না হলে এত বড় কাজ কি করতে পারতাম নাকি? রাঙা তখন বলে, ওই দেখ আরেক মহাপুরুষ চলে এসেছে। তখনই রাঙা একলব্যর কাছে এসে বলে, তা তুই কি এমন কাজ করেছিস আমাকে বলতো? রাঙাকে তখন একলব্য বলে ওঠে, যে কাজটা তোমরা করতে পারোনি সেই কাজটা আমি করে দিয়েছি। তোমরা তো প্ল্যান করেছিলে বিবাহ বার্ষিকীটা জাহাজে সমুদ্রের মধ্যে পালন করবে, সেটা তো বাস্তবায়ন করতে হবে। আমি বাবা মায়ের সঙ্গে কথা বলে আসলাম এবং তারা সবটাই রাজি হয়ে গিয়েছে। শুধু তারা একসঙ্গে হয়নি ঠিক আছে, কিন্তু রাজি তো হয়েছে। আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে। রাঙা তখন বলে, ও তুই এত বড় কাজটা করে ফেললি, বাহ দেখতে হবে না বট্টাকার। অদিতি তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আমি নিচে যাচ্ছি, তোমরা বরং কথা বলো। এদিকে তখনই একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে। একলব্য তখন দরজাটা বন্ধ করে দেয়। রাঙা তখন ভয় পেতে থাকে, কী ব্যাপার, হঠাৎ করে কি এমন হয়ে গেল? একলব্য রাঙার কাছে এসে বলে, আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না তুমি কি আসল রাঙামতি নকল রাঙামতি। আমার কেন জানি একটু ঘটকা লাগছে। এতদিন ছদ্মবেশে যে এ বাড়িতে ছিল সে নকল রাঙামতি ছিল, কিন্তু এখন তোমার স্পর্শ পেয়ে আমি বুঝতে পারছি তুমি আসল রাঙামতি। এদিকে রাঙা তখন মনে মনে বলতে থাকে, উড়ানবাবু এইসব উল্টাপাল্টা কথা কেন বলছে? তখনই একলব্য রাঙা এসে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আর কষ্ট দেব না। আমি বুঝতে পারছি তুমি আসল রাঙামতি, কিন্তু এতদিন যে এই বাড়িতে ছিল সে কে, তাকে আমাকে খুঁজে বের করতে হবে। এদিকে রাঙামতিকে জড়িয়ে ধরে ফেলে একলব্য, আর একলব্যকেও রাঙামতি জড়িয়ে ধরে ফেলে। তখনই রাঙা একলব্যকে বোঝানোর চেষ্টা করে, আরে তোর রাঙা তো একটাই, আমি ছাড়া আর কে হবে? আমি ছাড়া আর কেউ নেই, দ্বিতীয় আর কেউ নেই, আমি হলাম একমাত্র রাঙামতি। একলব্য তখন বলে, না আমাকে খুঁজে বের করতেই হবে। তুমি আসল রাঙামতি ঠিক আছে, কিন্তু আরেকটা রাঙামতি নিশ্চয়ই আছে। অন্যদিকে দেখা যাবে পুলিশ স্টেশনে এক এক করে পুলিশ অফিসার আবদার শুরু করে দেয়, আমার স্ত্রী তো প্রেগনেন্ট, তার বাচ্চা হবে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আরেকজন এসে বলে, আমার বাবা গুরুতর অসুস্থ স্যার, আমাকে একটু ছুটি দিন না, আমাকে একটু ছুটি দিলে খুব ভালো হবে। যেখানে আরও পুলিশ টিম লাগবে সেখান থেকে আবার পুলিশ চলে যাচ্ছে। সত্যজিৎ তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে তো আমি আটকে রাখতে পারবো না, চলে যাও। আরেক পুলিশ অফিসার এসে বলে, স্যার ওরা কিন্তু আসতে পারবে না, আর কোনো টিম আমরা এখানে ইনভলভ করতে পারবো না। ওইখানে নাকি একটা ট্রেনের দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেখানে বাকি টিম চলে গিয়েছে, তাই এখানে আর কোনো টিম আসবে না। এদিকে অদিতিকে রাঙা তখন বলে, বলছিলাম কি ছোড়দি ভাই, 1 বছরের জন্য তুই এই বাড়িতে থেকে যা, তোর যখন সন্তান হবে আমরা না হয় মানুষ করে দিব, কি বলছিস? এই বলেই তখন হাসাহাসি করতে থাকে। রাঙা তখন মুচকি হেসে একটা কথা বলতে থাকে, আজকে সকালে যখন সত্যজিৎ স্যার আসবে তখন তোরা ওই কাজটা, এই কথা বলে লজ্জা পেয়ে যায়। আর তখনই অদিতি বলে, কি যে বলছিস না তোরা, আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পরেই একলব্য এসে বলে, এভাবে হাসাহাসি করলে হবে? ওই দিকটা যে বাবা এবং মা আলাদা থাকছে সেই বিষয়টাকে খেয়াল আছে নাকি? তাদেরকে তো এক করতে হবে। তখনই পাঞ্চালি বলে, কিন্তু বাবা এবং মাকে আমি কিভাবে এক করব সেটাই তো বুঝতে পারছি না, তারা দুজন এখন 2 ঘরে থাকছে। তখনই আবার রাঙা বলে, আমি এখন যে প্ল্যানের কথা বলবো না, এই প্ল্যানটাকে কাজে লাগাতে পারলে দেখবি দুজন একদম এক হয়ে যাবে। তখনই পাঞ্চালি অদিতি একলব্য বলে, কি প্ল্যান, তাড়াতাড়ি বলো, সেই প্ল্যানটাকে তো কাজে লাগাতে হবে। রাঙা তখন বলে, কাউকে কিন্তু বলা যাবে না। এই বলেই তখন সকলে একসঙ্গে হয়ে একটা প্ল্যান সাজাতে শুরু করে। অন্যদিকে দেখা যাবে যে সত্যজিৎ ভীষণ রকম আপসেট হয়ে পড়ে থাকে, অর্থাৎ বারবার কেন জানি মনে হচ্ছে সামনে বিপদ আসতে চলেছে। রাঘবের কাছে এসে দাঁড়িয়ে থাকে। আর তখনই পুলিশ এসে বলে, স্যার এভাবে কিন্তু কোনোভাবে পেরে ওঠা যাবে না, ওরা যদি কোনোভাবে অ্যাটাক করে আমরা কিন্তু পেরে উঠতে পারবো না, ইতিমধ্যে কিন্তু আর কোনো ফোর্স আমাদের এখানে আসবে না। রাঘব গুন্ডা তখন বলে ওঠে, আরে তোরা এতটা ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না, আরও টিম আনার ব্যবস্থা কর। এই কতগুলো মানুষ দিয়ে কি আমাদের গুন্ডার সঙ্গে তোরা লড়াই করতে পারবি নাকি? তোদেরকে তো হাতে তাড়ি দিয়ে একদম শেষ করে দিবে। একথা শোনার পর সত্যজিৎ হাসতে থাকে আর তখন বলে, এত সোজা?
সোজা, এত সহজেই ঘায়েল করতে পারবে আমাদেরকে? দেখা যাক কি করা যায়। সত্যজিৎ তখনই আবারও চেয়ারের মধ্যে বসে থাকে, কিন্তু সত্যজিৎ ভীষণ রকম চিন্তা করছে। আসলে তার চিন্তা যেন কোনোভাবেই কমছেই না। কিছুক্ষণ পরে বাজে এক বিপত্তি। একদল গাড়িতে করে গুন্ডা চলে আসে, পুরো পুলিশ থানা ঘেরাও করে ফেলে। আর এটা দেখে না সকলেই ভীষণই হতদম্ব হয়ে পড়ে। গুন্ডারা তখন প্ল্যান করতে থাকে, আমাদেরকে যা করার একটু তাড়াতাড়ি করতে হবে। আগে ওই পুলিশদেরকে শেষ করতে হবে, তারপর থানা থেকে আমাদের বসকে এখান থেকে নিয়ে যেতে হবে। আর ড্রাগসগুলো কিন্তু অবশ্যই বাজেয়াপ্ত করতে হবে, অনেক কোটি টাকা লস হয়ে যাবে। এই বলে তখন গুন্ডারা গুলি চালাতে শুরু করে, এক এক করে সকল পুলিশকে মেরে একদম ঘায়েল করে দেয়। শেষ পর্যন্ত শুধু দুজন বেঁচে রয়েছে, একদিকে শুধু সত্যজিৎ, অন্যদিকে দেখা যাবে আর দু একজন পুলিশ। এদিকে তখনই রাঘব হাসাহাসি করতে থাকে, বলেছিলাম না আমাকে আটকে রাখতে পারবে না, এক্ষুনি বাড়িতে ফোন করে নাও, তা না হলে কিন্তু আর সময় পাবে না, একটু পরেই কিন্তু তোমাকেও শেষ করে দিবে আবার গুন্ডারা, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। অন্যদিকে রাঙামতিদের প্ল্যান অনুযায়ী এবার সভ্যকে বাচ্চা রূপে সাজিয়ে দেয়, আর সভ্য তখন তাদের দলে কাজ করার জন্য নিচে এসে বাচ্চাদের মতো খেলাধুলা শুরু করে দেয়। সভ্য তখন চিৎকার করতে থাকে, মা বাবা তোমরা কোথায়, এসো, দেখো আমি তোমাদের জন্য ডিম পোস্ট করেছি, এটা তো তোমাকে খেতে হবে। এদিকে নবারুণ চিন্তার মধ্যে পড়ে যায়, আমি একবার বলেছি বলেই কি চলে যাবে? আমি তো চেয়েছিলাম আমি যেন তার সঙ্গে থাকি, কিন্তু না, সে রাগ দেখিয়ে, ইগো দেখিয়ে, অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল। অন্যদিকে দেখা যাবে সভ্যর এই চেঁচামেচির আওয়াজ শুনে নিচে চলে আসে প্রমিতা এসেই দেখতে পায় এই কাণ্ড। তখনই বলে, কি ব্যাপার সভ্য, এরকমটা কি করছিস তোরা? হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? রাঙা একলব্য তখন সকল কিছু প্রমিতাকে বুঝিয়ে বলে, এটাই হলো মোক্ষম সময়। পাঞ্চালি তখন তার মাকে বলে, মা আমরা এই প্ল্যানটা করেছি, আমরা এই প্ল্যান করে তোমাকে এবং বাবাকে এক করে দেব, এছাড়া আমাদের আর কোনো প্ল্যান ছিল না। এই কথা শোনার পর তখনই প্রমিতা হাসাহাসি করতে থাকে। অন্যদিকে অদিতি ঘরে এসে বারবার সত্যজিৎকে ফোন করতে থাকে। মানুষটাকে এতবার ফোন করলাম, ফোনটা রিসিভ করছে না। রাঙার সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে আমি তো কিছুই জানি না, বারবার ফোন করার পরও কিছুই হচ্ছে না। এদিকে সত্যজিৎ টিম পাঠানোর জন্য ফোন করে, কি করছেন কি, চারদিকে তো গুন্ডারা ঘেরাও করে ফেলেছে, বললাম যে আরও ফোর্স পাঠান, ফোর্স তো পাঠাচ্ছেন না। এক পুলিশ এসে বলে, স্যার ওদের সঙ্গে কিন্তু আমরা পেরে উঠতে পারবো না, ওরা কিন্তু চারদিকে ঘিরে ফেলেছে, আমাদের হাতে কিন্তু আর সময় বেশি নেই, কি করবেন, একটু তাড়াতাড়ি করার ব্যবস্থা করুন। এদিকে তখনই সত্যজিৎ চিন্তার মধ্যে পড়ে যায়, এখন সে কি করবে। এদিকে সভ্য তখন আবারও অ্যাক্টিং শুরু করে দেয়, বাবা কোথায় তুমি, আসো না, আমি তো তোমার জন্য ডিম পোস্ট করেছি। তখনই নবারুণ এসে বলে, এই কি অবস্থা করেছিস সভ্য, তুই তোর এই অবস্থা কেন, তুই বাচ্চাদের মতো কেন করছিস? আসলে তুই সন্ন্যাসী করতে করতে তোর মাথার তারটাই ছিঁড়ে গিয়েছে। আমি একলব্যকে এত করে বললাম যে সাইকোয়ার্টিস্ট দেখা, ওকে সাইকোর কাছে নিয়ে যা, কিন্তু কে কার কথা শুনে, দেখ আজকে এই অবস্থা। কিছুক্ষণ পরে নিচে নেমে আসে সকলেই, আর সকলে নিচে নেমে এসে তখন দেখতে পায় এসব কাণ্ড। তখন এবার সভ্য বলে, মা কোথায়, মা তো আমার কাছে আসছে না, আমি চাই তোমাকে এবং মাকে জড়িয়ে ধরে ঘুমাতে আজকের রাতটুকু। এদিকে ঠিক সেই মুহূর্তে পাঞ্চালিও সেখানে চলে আসে, আর তখনই প্রমিতাও সেখানে চলে আসে। প্রমিতাকে তখন হাত টেনে ধরে, আর নবারুণকেও হাত টেনে ধরে, এবং তখনই সভ্য বলে, তোমাদের সঙ্গে আজকে আমি থাকবো একই ঘরে। তখনই প্রমিতার দিকে তাকিয়ে নবারুণ বলে, তোর মা তো আমার সঙ্গে থাকতে চায় না। প্রমিতা বলে, তোর বাবা তো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি কি করে যাব? সভ্য তখন বলে, আমি এত কিছু শুনতে চাই না, তোমরা একসঙ্গে থাকবে আর আমি তোমাদের সঙ্গেই থাকবো। তখন এবার রাঙা এসে বলে, মা দেখলি তো কাজ করলো তো, এবার কিন্তু তোরা একসঙ্গে থাকতে পারবি। সকলে মিলে তখন বলাবলি শুরু করে দেয়, আসলে বড়বাবু এসব কিছু ভুলে গিয়ে না এবার অন্তত মায়ের সঙ্গে থাকা উচিত, তাই না? রাঙা তখন একলব্যর বাবাকে বোঝানোর চেষ্টা করে, একলব্যর বাবাও রাজি হয়ে যায়, একলব্যর মাও রাজি হয়ে যায়। আর তখনই আবার একলব্য বলে ওঠে, বাবা তুমি একদম ঠিক কথাই বলেছো, বর্দাবাইকে না সাইকোয়ার্টিস্টের কাছে নিয়ে যেতে হবে, আসলে ও দিন দিন কী করছে না করছে কিছুই বুঝতে পারছি না। এদিকে অদিতি যখন বারবার ফোন করছিল, তখনই সত্যজিৎ ফোনটা রিসিভ করে বলে, কেন বারবার ফোন করছো? আমি তো বললাম আমি একটা মিশনে আছি, আর কোনো সময় আমাকে ফোন করবে না, আমি কাজ হয়ে গেলেই আমি তোমাকে ফোন করব, এভাবে বারবার ফোন করে ডিস্টার্ব করবে না তো। এদিকে তখনই অদিতি বলে, তোমার কি হয়েছে, গুলির আওয়াজ শুনতে পাচ্ছি, কেন তুমি ফোনটাকে বারবার কেটে দিচ্ছ, আমাকে বলো না। কিন্তু অদিতির আর কোনো কথাই শোনে না। হঠাৎ করে ফোনটা রেখে দেওয়াতে অদিতি ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায় যে মানুষটার কি হবে। অন্যদিকে গুন্ডারা সিদ্ধান্ত নিয়েছে পুরো থানাটাকেই উড়িয়ে দেবে, আর সেজন্য বোম ব্লাস্ট করার সিদ্ধান্ত নেয়। আর এটা দেখে সত্যজিতের মাথায় আকাশ ভেঙে পড়ে।